সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সময়ে আমরা আবার লাইভ ক্লাস আসলাম। আজকে আমরা দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আরেকটি বিষয়, সেটা হলো আকবরের রাজকূটনীতি ব্যাখ্যাকরণ এবং এর ফলাফল কী হয়েছিল এ সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। আগে রাজপুত সম্পর্কে আমরা একটু ধারণা নিই, যেহেতু রাজপুত কারা ছিল এ ধরনের মাঝে মধ্যে প্রশ্ন পড়ে, যদিও এটা এখানে না লিখলে চলে উত্তরের মধ্যে। অভিধানগুলোতে শাব্দিক দিক দিয়ে রাজপুতের যে ব্যাখ্যা দিয়েছে সেখানে আমরা দেখতে পাই যে রাজপুতনার অধিবাসী যারা ছিল তাদেরকেই রাজপুত বলে আখ্যায়িত করা হয়। সাধারণত উত্তর ভারতের অধিবাসীদেরকে রাজপুত বলা হয়। এরা উত্তর ভারতের রণথম্বর, চিতোর, বারাণসী, চুনার, কালিঞ্জর, যোধপুর, বিকানির, জয়সালমীর, গুজরাট প্রভৃতি রাজ্যের অধিপতি ছিলেন। এরা গুপ্তপূর্ব ও গুপ্তোত্তর যুগে শক, হুন, কুষাণ, গুর্জর প্রভৃতি যেসব জাতি ভারত এসেছিল, রাজপুতরা সবাই ছিল তাদেরই বংশধর বা উত্তরকালীন বংশধর। তো এই রাজপুতরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ছিল এবং রাজপুত নীতিকে অনেকে হিন্দু নীতি বলেও আখ্যায়িত করেছে। তো রাজপুত বলতে সেজন্য হিন্দুদেরকেই এখানে আখ্যায়িত করা হয়। সম্রাট আকবর তার রাজত্বকালে তিনি এই রাজপুত তথা হিন্দুদেরকে রাষ্ট্রের বিভিন্ন পদে নিয়োগ, তাদের জন্য বিভিন্ন আয়োজন করে যে নীতি এখানে প্রবর্তন করেছিলেন, সেই নীতিটি রাজপুত নীতি বলে আখ্যায়িত করা হয়। বিশেষ করে দুইটা এখানে ব্যাখ্যা আছে, একটা মিলনাত্মক নীতি আর একটা হলো ধ্বংসাত্মক নীতি। তো এই মিলনাত্মক নীতি এবং ধ্বংসাত্মক নীতি দুটোটা মিলেই এখানে রাজপুত নীতি বলে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি। এখন সম্রাট আকবর তার রাজত্বকালে রাজপুত নীতি প্রবর্তন কেন করেছিলেন? আকবর দীর্ঘদিন ধরে এখানে মোগল সাম্রাজ্যে যে 50 বছর রাজত্ব করেছিলেন, এর মূলে কিন্তু রাজপুতদের সহযোগিতা ছিল। রাজনৈতিক ক্ষেত্রে তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন। সেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য রাজপুত নীতি প্রবর্তন করেছিলেন। দ্বিতীয়ত হলো স্বীয় নিরাপত্তা ও সাম্রাজ্য বিস্তার। আকবর নিজের পরিবারের মধ্যেও আমরা দেখতে পাই তার বিরোধিতা ছিল। তো তার বিরোধিতাকারী ছিল বিধায় নিজের নিরাপত্তা গ্রহণ করার জন্য, নিজের নিরাপত্তার জন্য এবং সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের যে হিন্দু জাতি ছিল, রাজপুত জাতি ছিল, তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন ছিল। সেই কারণে তিনি এই রাজপুত নীতি প্রবর্তন করেছিলেন। তারপর সম্প্রীতি স্থাপন করার জন্য, যেহেতু একসাথে বসবাস করে ভারতবর্ষে হিন্দু মুসলমান, এই কারণে হিন্দুদের সমর্থন লাভ করা তার অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের সাথে সম্প্রীতি স্থাপন করা অত্যন্ত প্রয়োজন ছিল। সেই কারণে আকবর এখানে এই রাজপুত নীতিটি প্রবর্তন করেছিলেন। মিলনাত্মক নীতি, হিন্দু এবং মুসলমানদের সাথে আমরা দেখতে পাই একইভাবে বসবাস করার কারণে উভয়ের জাতির মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটা মিলনাত্মক নীতি প্রবর্তন করা অত্যন্ত প্রয়োজন ছিল। সেই কারণে তিনি এই মিলনাত্মক নীতি প্রবর্তন করেছিলেন। আর একটা হলো সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষা। আকবর যখন মোগল সম্রাট পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন আমরা দেখি তার এই যে মোগল সাম্রাজ্যের অধিপতি হবার পরে তার নিজের ঘরের ভিতর অনেক আত্মীয় স্বজন তার বিরোধিতা করেছিল এবং এই বিরোধিতা তার মনকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল। সে কারণে তিনি একে একে তার উচ্চপদস্থ স্বজাতি রাজকর্মচারীর বিরুদ্ধতার সম্মুখীন হওয়াতে তিনি এই নীতি প্রবর্তন করেছিলেন। বিশেষ করে আমরা তার বিরোধিতাকারীর মধ্যে দেখি আব্দুল মালি আকবরের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে অস্বীকার করেন,
শাহ মনসুর, যিনি একদা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিলেন, তিনিও আকবরের বৈমাত্রীয় ভ্রাতা মির্জা হাকিমকে গোপনে সহযোগিতা করেছিলেন। এছাড়াও আকবরের বিরুদ্ধে মুসলমান উচ্চপদস্থ কর্মচারীদের ষড়যন্ত্রের ও বিদ্রোহের খতিয়ান দিতে গেলে এরকম অনেকটা লম্বা খতিয়ান দেখা যায়। এমনকি বৈরম খাঁও তার সারা জীবনের বিশ্বস্ততার চরম পরাকাষ্ঠা শেষ পর্যন্ত রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। তাছাড়া মাহামানগা অতি অল্প সময়ে প্রমাণ করেছিলেন যে তিনি কত স্বার্থপর অসৎ। তার পুত্র আদম খান আকবরের প্রভুত্বকে অশ্রদ্ধা করেন এবং প্রধানমন্ত্রী আতগা খানকে হত্যা করেন, এমনকি আকবরকেও হত্যা করতে যান। আসফ খান ও আবদুল্লাহ খান 1564 খ্রিস্টাব্দে বিদ্রোহ করেন এবং আকবরের সাম্রাজ্যে তৎকালীন অভিজাতদের সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী ছিল জামান খান। এই জামান খানও বিদ্রোহে সামিল হন। এর ফলে আকবরের জীবন ও সিংহাসন খুবই অনিশ্চিত হয়ে ওঠে। আকবরের আত্মীয় মির্জা গোষ্ঠীর বিদ্রোহ আকবরকে ভীষণভাবে বিব্রত করে। বিদ্রোহগুলি তিনি একের পর এক দমন করেন এবং স্বজাতির প্রতি বিদ্বিষ্ট হয়ে রাজপুত জাতির শৌর্যের ও বীর্যের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েন। যেহেতু রাজপুত জাতি ছিল ভারতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের প্রধান, সেহেতু তিনি তাদের সঙ্গে উদার ও প্রীতির সম্পর্ক স্থাপন করে এক জাতীয় নীতির প্রবর্তন করেন এবং তাদের বন্ধুত্বের জন্য আগ্রহান্বিত হন। এই নীতি পরবর্তীকালে আমরা রাজপুত নীতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এখন সম্রাট আকবর এই রাজপুত নীতি কিভাবে বাস্তবায়ন করেছিলেন সে সম্পর্কে আমরা জানব। আকবরের এই রাজপুত নীতি বাস্তবায়ন করার জন্য তিনি দুটি পদ্ধতি অবলম্বন করেছিলেন। একটা হলো মিলনাত্মক নীতি আর একটা হলো ধ্বংসাত্মক নীতি। মিলনাত্মক নীতি যেটা ছিল সেটা হলো আকবর তার রাজত্বকালে হিন্দু যারা ছিল সেই হিন্দুদের সমর্থন আদায় করার জন্য তিনি বিভিন্ন মিলনাত্মক নীতি এখানে গ্রহণ করেছিলেন। প্রথমত আমরা তার মিলনাত্মক নীতির মধ্যে দেখতে পাই তিনি হিন্দুদের সাথে বিয়ের পিড়িতে বসেছিলেন এবং তার পুত্র জাহাঙ্গীরকেও ভগবান দাসের কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন। তিনি নিজে বিহারীমলের কন্যার সাথে বিয়ের পিড়িতে করেছিলেন। তারপরে জয়সলমী, আরও কয়েকজন হিন্দু রমণীর সাথে তিনি বিয়ের পিড়িতে বসেছিলেন যাতে করে তাদের সমর্থন আদায় করে নিতে পারেন। এটা ছিল তার মিলনাত্মক নীতির প্রথম পর্ব কারণ ব্যাখ্যা। দ্বিতীয়ত হলো এই রাজপুতদেরকে তিনি প্রশাসনে নিযুক্ত করেছিলেন। আমরা তার রাজত্বকালে অনেক হিন্দু, যেমন টোডরমল রাজস্ব বিভাগের প্রধান ছিলেন, তারপরে বিহারীমল, তারপরে মানসিংহ, এরকম ভগবান দাস অনেক হিন্দুকে বিভিন্ন রাষ্ট্রীয় পদে নিযুক্ত করে তিনি মিলনাত্মক নীতি বাস্তবায়ন করেছিলেন। তৃতীয়ত হলো শিক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা। আকবর তার এই মিলনাত্মক নীতি বাস্তবায়ন করার জন্য হিন্দুদের যে সমস্ত বইগুলো আছে, রামায়ণ, মহাভারত, বেদ, সবগুলো তিনি অনুবাদের ব্যবস্থা করেছিলেন এবং হিন্দুদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করার সুযোগও তিনি দিয়েছিলেন যাতে করে রাজপুতরা অনায়াসে তাকে সমর্থন দিতে পারে। চতুর্থত, যুদ্ধে পরাজিত রাজপুতদের প্রতি উদার মনোভাব। আকবর তিনি তার সাথে যে সমস্ত যুদ্ধে রাজপুতরা পরাজিত হয়েছিল তাদের প্রতি উদার মনোভাব দেখিয়েছিলেন, ফলে তারা পরবর্তীকালে তার রাজ্যের সমর্থকে পরিণত হয়েছিল। এরপর তিনি পশু হত্যা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই যে গোহত্যাও তিনি, যেটা বলা হয়ে থাকে, সেটাও নিষিদ্ধ করেছিলেন। জিজিয়া এবং তীর্থযাত্রীদের কর তিনি মওকুফ করে দিয়েছিলেন। 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের কর, 1568 খ্রিস্টাব্দে জিজিয়া কর রহিত করে তিনি রাজপুতদের সমর্থন আদায় করেন। হিন্দু রাজপুতদের সাহায্য সহানুভূতি লাভ করে রাজ্যকে সুদৃঢ় করার জন্যই এই করসমূহ তিনি রহিত করে দিয়েছিলেন। এই করের বিলোপ সাধন এক বিরাট অর্থনৈতিক ত্যাগের পরিচায়ক ছিল। হিন্দু অনুষ্ঠানে যোগদান। আকবর এই মিলনাত্মক নীতি বাস্তবায়ন করার জন্য তিনি রাজপুতদের যেহেতু সহযোগিতা চান, এই কারণে রাজপুতদের সহযোগিতার জন্যই তিনি হিন্দুদের যে সমস্ত পূজা পার্বণ যেগুলো আছে সে সমস্ত অনুষ্ঠানে তিনি নিজেই যোগদান করতেন এবং রাজপুত তথা হিন্দুদের সমর্থন আদায় করার জন্য তিনি কপালে কিন্তু একটা তিল দিতেন, তিল পরতেন। এই তিল পরে তিনি রাষ্ট্রীয় কার্য সমাধা করতেন অনেক সময়। তো এটা করেছিলেন তিনি।
এই যে হিন্দুদের সহযোগিতা লাভ করার জন্য। তো হিন্দু অনুষ্ঠানে তিনি সবসময় বিভিন্ন যে সমস্ত মেলা পার্বণ যেগুলো আছে এগুলোতে তিনি স্বয়ং নিজে অংশগ্রহণ করতেন। ফলে রাজপুতরা তথা হিন্দুরা তার সমর্থকে পরিণত হয়। এরপরে মন্দির নির্মাণ করেছিলেন আকবর। হিন্দু তথা রাজপুতদের জন্য অনেকগুলো মন্দির তিনি নির্মাণ করেছিলেন, যাতে করে তার সমর্থক তাদের সমর্থন আদায় করা যায়। শুধু তাই নয়, আমরা আকবরের যে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা দেখতে পাই, হিন্দু পণ্ডিত, কবি, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পীদের পরবর্তীকালে তিনি উৎসাহী বন্ধু হিসেবে পরিণত হয়েছিলেন। এই হিন্দু পণ্ডিত, কবি, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এভাবে আমরা আকবরের এই রাজপুত নীতি তিনি বাস্তবায়ন করার এই পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, সম্রাট আকবর বিশ্বজনীন ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন। রাজত্বের প্রথম ভাগে যুদ্ধবন্দী হিন্দুদের জোরপূর্বক মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হতো, কিন্তু পরবর্তীকালে সমস্ত প্রজাকে তিনি ধর্মীয় স্বাধীনতা দান করেছিলেন। মন্দিরে স্থাপন ও ধর্মীয় উৎসবাদি পালনে এখানে হিন্দুদেরকে কোনো রকম তিনি বাধা দেন নাই। হিন্দুদের ধর্মীয় উৎসবে তিনি নিজে, আমরা আগেও বলেছি, যেতেন এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আকবর তিনি কতটুকু দূরদর্শী ছিলেন এই রাজপুতদের প্রতি। ফলে হিন্দুরা তার অন্তরঙ্গ বন্ধু হয়েছিল, জীবনের শেষকাল পর্যন্ত তার সেবায় নিযুক্ত ছিলেন। তাছাড়া জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত প্রজার সহযোগিতা লাভ করার জন্য তিনি সকল ধর্মের সার নিয়ে দ্বীন ইলাহি নামক এক নতুন ধর্মের প্রচার করেন। তার এই ধর্মীয় নীতি জাতি গঠনে প্রভূত কল্যাণ সাধন করেছিল। এই কারণে এই দ্বীন ইলাহির মধ্যে একজন আমরা দেখি হিন্দুরাও এর সমর্থক ছিল। তো এখন আকবর তার এই রাজপুত নীতি বাস্তবায়ন করার জন্য, এই মিলনান্তক নীতির জন্য এই নীতিগুলো বাস্তবায়ন করেছিলেন। আবার আরেকটা নীতি ছিল, সেটা হলো ধ্বংসাত্মক নীতি। তিনি যে রাজপুতদের পৃষ্ঠপোষকতা করেছেন তা নয়, যারা তার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধেও তিনি শাস্তির ব্যবস্থা করেছিলেন। যেমন মেবার, মালব, রণথম্বর এবং কালিঞ্জর, এই সমস্ত স্থানের যারা রাজপুতরা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য তিনি কুণ্ঠাবোধ করেন নাই এবং তাদেরকে উপযুক্ত শাস্তিও দিয়েছিলেন। ফলে তার ধ্বংসাত্মক নীতি বা এই কঠোর নীতিও রাজপুত নীতি বাস্তবায়নের আরেকটি দৃষ্টান্ত ছিল। তো সম্রাট আকবরের এই যে রাজপুত নীতিটা, এটা ভারতবর্ষের ইতিহাসে তার জন্য একটা নতুন প্রবর্তনা ছিল। আকবর এই সময়ে হিন্দুদের প্রতি কীরকম সহযোগী মনোভাব ছিল তার একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই, যে হিন্দু এবং বিশেষ করে রাজপুতদের প্রতি আকবরের দৃষ্টিভঙ্গির প্রমাণ পাওয়া যায় কুন্দিরাজের সঙ্গে সম্পাদিত সম্রাটের চুক্তি। আকবর অম্বরের রানার মাধ্যমে এই চুক্তি সম্পাদন করেন। ধারণার স্বচ্ছতার জন্য চুক্তির ধারাসমূহ আমরা কিছুটা এখানে বলতে পারি। প্রথমত ছিল, মুসলমান হারামে কন্যা পাঠাতে বন্দিরাজ বাধ্য থাকবেন না। দ্বিতীয়ত, বন্দিরাজকে জিজিয়া কর থেকে রেহাই দেওয়া হলো। তৃতীয়ত, রাজপুতরা ইচ্ছা করলে নিজ রাজ্যসীমার ভেতরে থাকতে পারবে। চতুর্থত, নওরোজ উৎসবে বা মিনা বাজারে রাজপুত মহিলাদের দোকান নিয়ে বসার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা থাকবে না। পঞ্চমত, সশস্ত্র অবস্থায় রাজপুতরা দিওয়ানে আমে প্রবেশ করতে পারবে। ষষ্ঠত, হিন্দু মন্দিরের সম্মান রক্ষা করা হবে এবং ঘোড়ায় দাগ কাটার যে পদ্ধতি আছে তা রাজপুত অশ্বারোহীদের বেলায় প্রযোজ্য হবে না। এই শান্তিপূর্ণ মৈত্রী নীতি ছাড়াও আকবরের রাজনীতির আরেকটা দিক ছিল, সেটা হলো এই যে সম্রাট আকবর এই সমস্ত নীতিগুলো, মিলনাত্মক নীতিগুলো বাস্তবায়ন যেমন করেছিলেন, আবার ধ্বংসাত্মক নীতি এখানে তিনি বাস্তবায়ন করেছিলেন। ফলে এই দুটি নীতির মাধ্যমে, মিলনাত্মক নীতি আর ধ্বংসাত্মক নীতির মাধ্যমে আকবর তার রাজপুত নীতি এখানে বাস্তবায়ন করেছিলেন এবং এটা দীর্ঘদিন পর্যন্ত চলেছিল। তার পরবর্তী যারা ছিল তারাও এটা অনুসরণ করেছিলেন। তো এর ফলাফল কি হয়েছিল? ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসে আকবরের রাজপুত নীতি গভীর প্রভাব বিস্তার করে। আকবরের পক্ষে ভূভারতে মোগল সাম্রাজ্যকে প্রকৃতভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছিল তার রাজপুত নীতির কারণে।
রাজপুতদের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করতে গিয়ে প্রকারান্তরে আকবর হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। এই নীতির প্রভাবেই মুসলিম শক্তি বিরোধী রাজপুতরা এক সময় মোগল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়। আর তাই মুঘলদের শক্তির প্রতীক সেনাপতি মানসিংহ, ভগবান দাসের মতো ব্যক্তিত্বরা হন রাজপুত যোদ্ধা। রাজপুত পরিবার থেকে আসা অসাধারণ মেধাবী রাজা টুরনমল আলোকিত করেন আকবরের রাজসভা। প্রশাসনিক সংস্কার, বিশেষ করে রাজস্ব সংস্কারের মধ্য দিয়ে তিনি একদিকে যেমন মোগল অর্থভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন, অন্যদিকে তেমনি প্রজা কল্যাণ বিধানও ভূমিকা রেখেছিলেন। মোগল ইতিহাস গবেষকগণ যথার্থ বিবেচনা করেছেন যে রাজপুতদের সহযোগিতা একদিকে যেমন মোগল সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করেছিল, অন্যদিকে অর্থনৈতিক উন্নতি বিধান এবং ধর্ম সংস্কৃতির ক্ষেত্রে এক নবজাগরণের সৃষ্টি করেছিল। আকবরের এই রাজপুত নীতি পরবর্তীকালে আমরা তার উত্তরাধিকারী যারা ছিল তাদের মধ্যে এটা দেখতে পাই। বিশেষ করে তার পুত্র জাহাঙ্গীর এবং শাহজাহান যারা ছিল তারা এই রাজপুত নীতির কার্যকে অব্যাহত রেখেছিলেন এবং জিজিয়া কর কেউ পরবর্তীকালে পুনঃপ্রবর্তন করেন, আবার রাজপুতদের উচ্চ পদে নিযুক্ত করেছিলেন। তা সত্ত্বেও আমরা দেখতে পাই আকবরের এই রাজপুত নীতি ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন প্রবর্তনা ছিল এবং এই নীতির মাধ্যমে তিনি এই তার যে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল এখানে রাজত্ব করেছিলেন, এই রাজপুতদের সহযোগিতার কারণে তিনি এটা পেরেছিলেন। নাহলে কখনো এই হিন্দু অধ্যুষিত এলাকা ভারতবর্ষে দীর্ঘদিন তিনি রাজত্ব করতে পারতেন না। ফলে এই রাজপুতদের প্রতি তার এই আচরণকে মাস্টার স্ট্রোক অফ ডিপ্লোমেসি বলে অনেকে আখ্যায়িত করেন। তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, পরবর্তীকালে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এভাবে করোনাকালীন সময় তোমরা বাসায় থেকো, ঘর থেকে বের হবে না এবং এই বিষয়টা পড়বে। তো তোমাদের বাড়ির কাজ যেটা আমরা আজকে দেব সেটা হলো আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো, এটা শিখে নিব। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।